সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেশে বড় একটা ঘটনা ঘটে গেছে। সেটা অলরেডি আপনারা জানেন। সেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এটা গতকালকে হয়ে গেছে এবং আজকে আমরা সবাই রেজাল্ট পেয়ে গেছি এবং কোন দল ক্ষমতায় আসতেছে সেটাও আপনারা অবগত হয়েছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে বাজার কি ধরনের রিঅ্যাকশন করতে পারে যারা মেজরিটি পেয়েছে মানে বিএনপি মেজরিটি পেয়েছে এদেরকে কেন্দ্র করে বাজার কোন দিকে যেতে পারে, বাজারের কি ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়াদি নিয়ে আমি আজকে আলোচনা করব। সাথে কয়েকটি স্টকের ওয়াচ লিস্ট আপনাদের দিব এবং কিছু বিষয় আছে সেগুলো আমাদেরকে ইন ডেপথে বুঝতে হবে। যদি না বুঝি তাহলে বাজারে ইন্ডেক্স বাড়লেও আমাদের পোর্টফোলিও তেমন একটা গ্রোথ হবে না। চলেন সর্বপ্রথম আমি একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। ইন্ডেক্স দেখেন এই জায়গাটাকে একেবারে বটম থেকে এই লেভেল পর্যন্ত যখনই গিয়েছে অনেকেই অনেক ধরনের নেতিবাচক কথাবার্তা বলার চেষ্টা করেছে। আমি টুকটাক ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি। একেকজনের মতামত একেক রকম হবে, এটিই স্বাভাবিক। বাট আমি ইন্ডেক্স নিয়ে কখনোই নেগেটিভ কথাবার্তা বলিনি, এট লিস্ট এই মুভমেন্টে। যখনই এইখান থেকে ১টা ২টা করে রেড ক্যান্ডেল আসতেছিল, তখনই আমি আপনাদেরকে অবগত করেছি যে এইগুলা ২-১টা রেড ক্যান্ডেল দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই। কারণ ইন্ডেক্স যখন আপ মোমেন্টামে যাবে, সেই মুহূর্তে ২-১টা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে, এটাই স্বাভাবিক। তবে আহামরি আসবে না সেটাও অবগত করেছি এবং প্রিভিয়াসলি এই টাইপের রেফারেন্স আমি আপনাদেরকে দিয়েছি যে এইখানে রেড ক্যান্ডেল, এইখানে রেড ক্যান্ডেল, এইখানে রেড ক্যান্ডেল, এইরকম আভাস কিন্তু আপনাদেরকে দিয়েছি এবং সেটা বোঝানোর চেষ্টা করেছি। দেখেন গত ২ দিন কিন্তু বেশ ভালো পরিমাণে ইন্ডেক্স পজিটিভ হয়েছে। কেন হয়েছে? কারণ নির্বাচনের একটা ভোলাটাইল ছিল। যখনই নির্বাচন হয়ে যাচ্ছে ভাব মানে লাস্ট যে ২ দিন ট্রেড হয়েছে, এই ২ দিনে মানুষ তখন ধরে নিয়েছে যে নির্বাচন কনফার্ম হয়ে যাচ্ছে। তো নির্বাচনও হয়ে গেছে, সুস্থ হয়েছে, কোনো ঝাই-ঝামেলা হয় নাই। এখন আমরা আমাদের ট্রেড প্ল্যান কি ধরনের করা উচিত নির্বাচন পরবর্তীতে? আসলে দেখেন এই সব জায়গায় অনেকেই পোর্টফোলিও ফাঁকা করছে। আমি নিজেও পোর্টফোলিও ফাঁকা করে নিই এবং আমার গ্রুপ মেম্বার যারা আছে বা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটা শেয়ারও বিক্রি করাইনি। আমি তাদেরকে সবসময়ই হোপ দিয়ে আসছি যে ভাই নির্বাচন হচ্ছে, নির্বাচন নিয়েও তেমন একটা টেনশন করার কোনো প্রয়োজন নাই। ইন্ডেক্স পজিটিভ আছে। সো ১টা ২টা রেড ক্যান্ডেল দেখেই যে ইন্ডেক্স এখান থেকে আরো ২০০ পয়েন্ট বা ১০০ পয়েন্ট পড়বে এইরকম চিন্তাভাবনা আমি করি নাই। হ্যাঁ, পড়লে পড়ুক। কিন্তু যেই স্টকগুলো অলরেডি পিকে ছিল সেই স্টকগুলো হয়তোবা একটু কারেকশন হইতে পারে। কিন্তু যেগুলো একদম বটম রেঞ্জে আপনি কিনেছেন সেগুলো নিয়ে তো ভয়ের কোনো কিছু ছিল না। যাই হোক, এখন নির্বাচন হয়ে গেছে যে নির্বাচনের পরে মানে আগামী রবিবার থেকে বাজার বেশ ভালো ধরনের পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে চলেছি। এটা নির্বাচনের ইফেক্ট বাজারে আমরা দেখব। এখানে টেকনিক্যাল বিশ্লেষণ করেও তেমন একটা লাভ হবে না। কারণ এখন বাজারের সেন্টিমেন্ট কি? নির্বাচন কেন্দ্রিক। যে নতুন একটা গভর্নমেন্ট আমরা রিফর্ম করতে দেখব, নতুন একটা গভর্নমেন্ট আমরা পাচ্ছি। এবং বাজার এইখান থেকে মানে আগামী রবিবার যদি ১০০ পয়েন্টের উপরেও পজিটিভ হয় তাতেও কোনো অবাক হওয়ার কোনো কিছু না। আমার আশা করতেছি তেমন একটা কিছু হবে। বাজার বেশ ভালো কয়েকদিন পজিটিভ মুভমেন্টে থাকবে এবং আমাদের যে বড় প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা হচ্ছে ডিএসসি বা সিএসসির যে নীতি নির্ধারক ছিল, বিশেষ করে আমাদের চেয়ারম্যান যিনি ছিলেন তাদেরও রিফর্ম হবে। তো তারা আমাদের বেশ পরিমাণে পীড়া দিয়েছে। মানে এই যে ১৮ মাস আমরা যে ধরনের পেইন পেয়েছি বাজারে শুধুমাত্র নীতি নির্ধারকদের বিভিন্ন টাইপের সিদ্ধান্তের কারণে। মানে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে তেমন একটা আমাদের পছন্দ হয় নাই। এটা বিনিয়োগকারীদের পক্ষে যায় নাই। হ্যাঁ, এখন যারা নীতি নির্ধারক মহল ছিল তারা পরিবর্তন হবে এবং বাজার বেশ ভালো যাবে। বাজার এইখান থেকে অনেকটাই দূর যাবে। ইন্ডেক্স নিয়ে তেমন কোনো কিছু চিন্তা করার দরকার নাই। আপনার হাতে যে স্টকগুলা আছে, যদি আপনি বিক্রি না করে দিয়ে থাকেন ইন দ্য মিন টাইমে, সেই স্টকগুলা নিয়ে বসে থাকেন। আমার পরামর্শ এটা থাকবে, আপনার হাতে যে স্টকই থাকুক না কেন, যে স্টক থাকুক, সেটা ব্যাংক হইতে পারে, সেটা ইন্সুরেন্স হইতে পারে, সেটা লো পেইড হইতে পারে, যেটাই থাকুক না কেন, আপনি নিয়ে বসে থাকেন একটু। কারণ বাজার আগামী ২ সপ্তাহ বেশ ভালো মোমেন্টামে যাবে এবং ২ সপ্তাহ পরে কি হবে সেটা নিয়ে সামনে আলোচনা করব। বাট এই মুহূর্তে বাজারের সেন্টিমেন্ট ওই দিকে। বাজার আপ মোমেন্টামেই যাচ্ছে। আপনারা এগুলা নিয়ে আর ভয়ের কিছু নাই। তবে সঠিক জায়গায় সঠিক স্টকটা কিভাবে বাছাই করবেন সেই বিষয়টার দিকে আপনার ফোকাস দেওয়া উচিত। এই মুহূর্তে ইন্ডেক্স নিয়ে ভাবার চিন্তা নাই। আপনারা ভালো দিন এবং সুদিন সামনে দেখতে চলেছেন। এতটুকু মেসেজ দিচ্ছি আপনাদেরকে। তো চলেন আপনারা এখন যদি আগামী রবিবার বা সোমবারে কোনো স্টক কিনতে চান, কোন টাইপের স্টকে আপনি যাবেন, সেই টাইপের স্টকগুলা নিয়ে একটু আলোচনা করি। আমি আমার ওয়াচ লিস্ট থেকে ৩ টা স্টক আপনাদের সাথে শেয়ার করব। এখন ওই ওয়াচ লিস্টটা আপনারা মানবেন কি মানবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট
আমি আমার ওয়াচ লিস্ট থেকে আপনাদেরকে শেয়ার করতেছি। যদিও আমরা নির্বাচনের আগেই অনেকগুলা স্টকের পজিশন নিয়ে রেখেছি বিভিন্ন সেক্টর থেকে অনেকটা নিচের দিকে দাম মানে দাম যখন নিচে ছিল আমি সবসময়ই নিচের দিকে কেনার জন্য প্রেফার করি এবং এটা আমার খুব পছন্দ। দাম বেড়ে যাওয়ার পরে কিন্তু আমার কেমন যেন একটা অ্যালার্জি হয়। এটা আপনাদের সাথে আগেও পরেও আমি শেয়ার করছি যে এই স্টকটা অলরেডি ২০-৩০% বটম থেকে বেড়ে গেছে। সেই স্টকটা নিয়ে আমি তেমন একটা চিন্তা ভাবনা করি না। যে স্টকটা ওইখান থেকে বটম থেকে আরো ৪০% বাড়ার সম্ভাবনা আছে সেই স্টকগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করার চেষ্টা করি। প্রয়োজন হলে আমি ৭ দিন, ১০ দিন, ১৫ দিন বসে থাকবো। বাট আমরা অনেক সময় ভুল করি। এই যে এই সময়টাতে এসে অনেকেই কি করবে? পিকে যাওয়া স্টকগুলার দিকে নজর দিবে। এই যে নির্বাচনের আগে বেশ ভালো একটা সুযোগ ছিল আমাদেরকে আমাদের পোর্টফোলিওটা সঠিকভাবে সাজানো। আমি এবং আমার গ্রুপ মেম্বারদেরকে ওইভাবেই পরামর্শ দিয়েছি যে আপনারা এই সেক্টর থেকে এই স্টকগুলা পজিশন নিতে পারেন। তো চলেন আর বেশি কথা বলব না। কোন স্টকগুলোর দিকে আমরা একটু নজর দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। আমার ওয়াচ লিস্টের ১ম এই আছে হচ্ছে খান ব্রাদার্স। অনেকেই বলবে স্টকটা ডাউন ট্রেন্ডে আছে, আরো নামতে পারে, অনেক কিছু হইতে পারে। বাট আমার টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী এই স্টকটা আমার বাই সিগন্যাল দিচ্ছে। স্টকটা অনেকটা দূর থেকে আসছে। এই যে একদম টপ যদি আমরা দেখি ৳১৬৫, তার আগে যদি দেখি তার আগেও এইখানে কত যে ৳২৩৮। ৳২৩৮ থেকে স্টকটা এখন ৳৪৮ ঘরে। হ্যাঁ, স্টক আরো নিচে নামতে পারে। স্টকটা অনেক নিচ থেকে উপরে গিয়েছিল। আরো নামতে পারে। বাট এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ট্রেড করতে পারি স্টপ লস ধরে, তাহলে স্টকটা হয়তোবা আমাদেরকে মোটামুটি একটা প্রফিট দিতে পারে। কারণ এই জায়গাটাতে দেখেন একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করছে এবং এইখান থেকে এই যে ৳৪১ থেকে মোটামুটি ৳৫০-৫২ লেভেল একটা গিয়েছে, যাওয়ার পরে এই জায়গাটাতে একটা আইডিএম কমপ্লিট করছে। তো এই আইডিএমটা কমপ্লিট হওয়ার পরে দেন এইখানে আসার পরে দেখেন এই যে ভলিউমটা একটু কমে গেছে এবং গত দিন মোটামুটি একটা ভলিউম আসছে এবং একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এইটা আমার কাছে বেশ সুবিধাজনক মনে হচ্ছে। যদি আপনারা নতুন করে কোনো কিছু চিন্তা করতে থাকেন বা নতুন করে বাই করার চিন্তা করেন, তাহলে এই স্টকটার দিকে নজর দিতে পারেন। স্টকটা যদি আপনারা ট্রেড করেন তাহলে স্টপ লস ধরবেন হলো ৳৪৭ র নিচে। অবশ্যই স্টকটা স্টপ লস ধরে ট্রেড করতে হবে। কারণ স্টকটা কিন্তু নিচের দিকেই আছে মানে ডাউন ট্রেন্ডেই আছে। সো আপনাকে স্টপ লসটা মেইনটেইন করতে হবে। অনেক ক্ষেত্রে কি করি আমরা স্টপ লস মেইনটেইন করি না। এই স্টপ লস মেইনটেইন না করার কারণে এই স্টকটা আপনি ৳৪৮ এন্ট্রি দিছেন, আবার ৳৩০ ও আসতে পারে। বাট আপনি যদি ৳৪৭ স্টপ লস ধরে ট্রেড করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। আপনার অপরচুনিটি ভালো হবে এখানে। তো আপনারা অবশ্যই স্টপ লস মেইনটেইন করে আগাবেন। স্টকটা যদি আপনারা ট্রেড করেন তাহলে স্টকটার টার্গেট কতটুকু রাখতে পারেন? এই যে এখানে ৳৭০ র আশেপাশে। টার্গেট আপনারা আপনাদের মতো করে রেখে দিবেন। আমি জাস্ট একটু বলে দিলাম। কারণ টার্গেট অনেকেই ৫%, ১০% বা ১৫% এ নেয়। বাট এই মুহূর্তে আপনাদের একটু টার্গেটটা বড় রাখা উচিত। আপনার হাতে যে স্টকই থাকুক না কেন, একটু টার্গেটটা এখন বড় রাখেন। কারণ আমাদের দেশের একটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশায় ছিলাম। হবে কি হবে না বা আদৌ নির্বাচন আমরা ঠিকঠাক মতো পাবো কিনা, নির্বাচনে সময় কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ হয় কিনা? কিন্তু সেগুলো সবই ক্লিয়ার হয়ে গেছে। এখন ওইগুলা নিয়ে আর টেনশন নাই। আমাদের যে প্রবলেমটা ছিল বা যে ভয়টা ছিল সেই ভয় এবং ভীতিটা কেটে গেছে। এখনই মোক্ষম সময় আপনার সঠিক অস্ত্রটা ব্যবহার করার। সো আপনারা আপনাদের মতো করে সঠিক অস্ত্রটা ব্যবহার করার চেষ্টা করুন। আমি আমার মতো করে এই স্টকটার এনালাইসিস আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা চাইলেই খান ব্রাদার্সটা আপনাদের নজরে রাখতে পারেন। হ্যাঁ, অনেকেই বলবে এই স্টকটা ফান্ডামেন্টাল ভিত্তি ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না। ভাই আমি ফান্ডামেন্টাল দেখে স্টক কখনো কিনি না। আমি জাস্ট স্মার্ট মানির পজিশন দেখে কিনি। আমার কাছে মনে হচ্ছে যে স্মার্ট মানি এইটার মধ্যে নতুন কোনো কিছু করার চেষ্টা করতেছে। সো আপনারাও ওইভাবে করে স্মার্ট মানি যেদিকে যায়, যেভাবে চিন্তা করে ওইভাবে করে চিন্তা করার চেষ্টা করেন। তো এর পরবর্তী স্টকে চলে যাই। এর পরবর্তী স্টকটা হচ্ছে ব্যাংক সেক্টরের। ব্যাংক সেক্টরে ভালো একটা মুভমেন্ট আছে আপনারা অলরেডি জানেন। ইন দ্য মিন টাইমে মিডল্যান্ড ব্যাংকটা কিন্তু আহামরি বাড়ে নাই। অন্যান্য ব্যাংকগুলা অনেকটাই বাড়ছে। ইসলামী ব্যাংক বা আল আরাফা ব্যাংক এই টাইপের ব্যাংকগুলা কিন্তু মোটামুটি বাড়ছে। কিন্তু মিডল্যান্ড ব্যাংক একদিন একটু বাড়ার পরে তারপরে দেন স্লো হয়েছে। আমরা কি করি? এই দিন যেদিন বাড়ছে হাই ভলিউম নিয়ে, এই দিন দেখার পরে আমরা ঠাস করে এন্ট্রি নিয়ে নেই এবং পরের দিনও অনেকেই কিনছে। বাট দেখেন তারপরে কিন্তু স্টকটা আবার স্লো পড়ছে উইথ লো ভলিউম। এই জায়গাগুলাতে আমাদের হলো ফাঁসায়। স্টকটা টুডে টুমরো বাড়েই। আপনি একটু খেয়াল করে দেখেন যে স্টকই কিনেন না কেন, স্টকটা একটু স্লো করানোর পরে আপনার মনে হয় যে স্টকটা মনে হয় স্টপ লস হিট করছে বা স্টকটা আরো বাড়বে না। এই যে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে যে একটা ভলিউম দিছে এবং ভালো ক্যান্ডেল আসছে, তারপরের দিন আপনি এইটা দেখে এন্ট্রি নিলেন। নেয়ার পরে দেখেন যে যায় তারপরে স্লো। তার মানে কি? আপনাকে এই জায়গাটাতে আবার ম্যানিপুলেশন করে আপনাকে আটকালো। বাট সেই স্টকটা কিন্তু দিন শেষে বাড়ে। মানে দিন শেষে বলতে কি কয়েকদিন পরে দেখবেন বাড়ে। আপনার কাছে এরকম মনে হয় না যে স্টকটা আমি যে স্টকটা কিনি কেনার পরে স্টকটা স্লো হয় তারপরে বিক্রি করে দেই তারপর থেকে টানা শুরু করে। কি কারণে করে? ওই জায়গাটাতে আমাদেরকে ম্যানিপুলেশন করে স্মার্ট মানি।
একদম আমি অকপটে আপনাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে অনেক ভলিউম নিচ্ছে, ভালো ক্যান্ডেল আসতেছে। যে এইটাতে যেমন দেখেন বিগ ভলিউম, একদম বিগ ভলিউম। এই ভলিউম দেখে কেউ বলবে না যে এই জায়গাটাতে স্মার্ট মানি ঢুকে নাই। বাট এই ভলিউম দেখার সাথে সাথেই আমরা কি করি ঝাঁপায়া পড়ি। ধাপ করে যাই এখানে এন্ট্রি নিয়ে নেই। মানে এই দিনও নিছে অনেকেই, অথবা এই দিন নিছে, অথবা যারা এইখানে কিনেছে এই দিন বিক্রি করছে অল্প প্রফিটে তাদেরকে বের করে দেয়। বাট কয়েকদিন পরে দেখেন স্লো করছে যে এখন আবার নতুন করে ভলিউম আসতেছে। আপনারা চাইলে এই মিডল্যান্ড ব্যাংকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। যে কারণে আমি বারবার করে বলি যে হুট করে যেদিন বেড়ে গেছে 8%, 10% বা 5% এর উপরে বেড়ে গেছে সেদিন আপনার এন্ট্রি নেওয়ার দরকার নাই। আপনি ২ টা দিন ওয়েট করেন, দেখবেন যে আবার আপনার সেই বাই রেঞ্জের মধ্যে আসবে। তো এই স্টকটাও ঠিক সেইভাবেই আগাচ্ছে। এই দিন থেকে আমরা বুঝে গেছি যে স্টকটার মধ্যে কেউ না কেউ ঢোকার চেষ্টা করতেছে এবং পরবর্তীতে স্লো করছে। এই স্লোর মধ্যেই আমাদেরকে কালেক্ট করতে হয়। তো স্টকটা যদি আমরা একটু দেখি এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাকুমুলেশন জোন। দেখেন এই পুরা জোনটা হচ্ছে অ্যাকুমুলেশন। তার মানে হচ্ছে কত? ৳১৫ থেকে এই যে ৳১৮ লেভেলের ঘর পর্যন্ত এই জোনটা হচ্ছে অ্যাকুমুলেশন। আপনারা চাইলে এই অ্যাকুমুলেশন জোনে এখন নতুন করে এন্ট্রির কথা চিন্তা করতে পারেন। ৳১৭ নিচে যদি চলে যায় স্টকটা কোনো কারণে, তাহলে আপনারা স্টকটার স্টপ লস মেইনটেইন করবেন এবং টার্গেট কত পর্যন্ত রাখবেন ভাই এটা আপনাদের বিষয়। আমি এখন টার্গেটের কথা বলতেছি না। আপনারা কিনে একটু হোল্ড করেন। কয়েকটা দিন হোল্ড করেন। মিনিমাম ১৫টা দিন হোল্ড করবেন। দেখবেন যে ভালো একটা প্রফিট আপনারা এই মুহূর্তে জেনারেট করতে পারেন। অথবা যাদের হাতে আগের থেকে স্টক আছে, আপনারা লসে আছেন, স্টকটা সেল করতেছেন না। আপনারা একটু হোল্ড করেন, দেখবেন ওই লসটা রিকভারি হয়ে যাবে। কারণ ইনডেক্স অনেক দূর যাওয়ার চিন্তাভাবনা আছে। আমাদের বাজার যথেষ্ট পরিমাণ ভালো হবে। যেটা আপনারা হয়তোবা আগামী রবিবারে যদি বাজার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা চাইলে এই মিডল্যান্ড ব্যাংক মানে ব্যাংক সেক্টর থেকে অনেকেই ব্যাংক কিনে। আমি টুকটাক ব্যাংক কিনি না তেমন একটা। বাট আপনারা যারা ব্যাংক পছন্দ করেন তাদের জন্য এই ব্যাংকটা আমার সাজেশন থাকবে। আপনারা আপনাদের মতো করে ট্রেড করতে পারেন। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। কারণ হচ্ছে কি এই যে আমি বারবার করে বলার চেষ্টা করতেছি যে ইনডেক্স অনেকটা বাড়বে, ইনডেক্স আরো অনেক দূর যাবে। বাট ইন দ্য মিন টাইম অনেকেও আবার অনেক সময় ভুল করবে। ভুল সময়ে ভুল স্টকে বসে থাকবে। মানে কি? মানে হচ্ছে অনেকেই এমন স্টক পছন্দ করবে যে স্টকটা অলরেডি আগে থেকেই পিকে আছে। সেই স্টকটাও কারেকশন হইতে পারে। বাট যে স্টকগুলা নিচের দিকে আছে সেই স্টকগুলার দিকে আপনার মনোযোগ দেওয়া উচিত। ইভেন এমনও হবে যে ইনডেক্স বাড়তেছে, আপনার পোর্টফোলিও বাড়তেছে না। এবং এই যে ইনডেক্স আমি চিন্তা করতেছি ইনডেক্স আরেকটুকু বাড়বে হয়তোবা আমরা ৬,০০০ বা ৬,৫০০ এর ঘর আপাতত দেখতে পারি। ওই জায়গাটাতে যাওয়ার পরেও অনেকে ভুল করবে। কি করবে? যখন সেল সিগন্যাল গুলা দিবে ওই সেল সিগন্যালটা সঠিকভাবে সে কাজে লাগাইতে পারবে না। যে কোথায় আসলে অ্যাকচুয়ালি সেল করব। সে ইনডেক্স বাড়তে দেখে শুধু কি বাড়বে ইনডেক্স? না। এই বাড়তে দেখে অনেকেই এইসব জায়গায় অনেক ক্ষেত্রে ঝাঁপায়ে পড়বে এবং সেই স্টকগুলো হোল্ড করবে। বাট সেল সিগন্যাল যদি আপনি ঠিকঠাক মতো না পান, প্রফিট বুকিংটা যদি ঠিকঠাক মতো না করতে পারেন, তাহলে ইনডেক্স বাড়লেও আপনি প্রফিট করতে পারবেন না। আমি অনেক ক্ষেত্রে ভয় পাই। ওই যে আবু আহমেদ স্যারের মতো বলতে হয় যে, "ইনডেক্স বাড়লে আমার ভয় লাগে, অনেকে আটকে যাবে।" আসলেই বাস্তব কথা। উনি অভিজ্ঞ মানুষ, উনি সঠিক কথাই বলছেন। অনেকেই উনাকে নিয়ে ট্রল করেন, আমিও করি। আবু আহমেদ স্যার অভিজ্ঞ মানুষ, উনি ঠিকই বলছেন যে ইনডেক্স বলে আমার ভয় লাগে। কারণ কি? এটার কারণ তো আছে। কারণ ইনডেক্স বাড়তে দেখে অনেকেই অনেক জায়গায় ফেঁসে যায়। মানে ভুল জায়গায় এন্ট্রি নেয়। এই যে কিছুদিন আগে মানে লাস্ট যে মুভটা গেল একদম পিকে ৫৬০০ পয়েন্টে কিন্তু অনেকেই আটকে আছে। ওই জায়গা থেকে কিন্তু কেউ বের হইতে পারে নাই। তাহলে ওইখানে নতুন করে আটকালো না। এখন যদি আবার ৬,০০০ প্লাস ইনডেক্স হয়ে যায় বা উপরের দিকে যায়, যখন কারেকশন মোমেন্টামে আসবে ভাব, তখনও আবার অনেকে এন্ট্রি নিবে। তো যে কারণে আবু আহমেদ স্যার তখন বলেছিলেন যে, "আসলে ইনডেক্স বাড়লে আমার ভয় লাগে।" উনি লজিক্যাল কথা বলছে এবং আমিও সেটা বলব। আমিও আপনাদেরকে সেটা বলব যে, ইনডেক্স বাড়লে কোন স্টকটা কতটুকু পিক হয়েছে, কত পার্সেন্ট বাড়ছে, সেটা দেখেন এবং একটু টেকনিক্যালি সাউন্ড হন। যে আমার সেল সিগন্যালটা অ্যাকচুয়ালি কোথায় আসতেছে। এই সেল সিগন্যালটা যদি ঠিকঠাক মতো আপনি ধরতে না পারেন, আপনার ইনডেক্স বাড়ার পরেও অনেকটাই বাড়ার পর আপনি আটকে যেতে পারেন। আপনার ওইখানে একটা পসিবিলিটি থাকে। সো আমি বলব আপনারা একটু অভিজ্ঞ লোকের সাথে থাকেন অথবা যারা টেকনিক্যাল এনালাইসিস শিখান বা আপনারা নিজে শিখেন, শিখে তারপরে আপনারা একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। যদি আপনারা আমার হেল্প চান যে এই বিষয়ে আমি হেল্প করব, হ্যাঁ, আমি পাবলিকলি আপনাদেরকে ভিডিও দিচ্ছি। অনেক কথাই অনেকভাবে পাবলিকলি বলতে পারি না। এটার একটা বাধ্যবাধকতা আছে। কারণ স্মার্ট মানি আমাদের ভিডিও দেখে বা আমাদের কথাবার্তা অনুযায়ী তারা আবার প্ল্যান চেঞ্জ করতে পারে। যে কারণে আসলে অনেক কিছুই পাবলিকলি ওইভাবে ওপেনলি বলতে পারি না।
তো আপনারা যদি আমার সাথে একদম ডিপলি কানেক্ট থাকতে চান, আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপ একটা আছে, সেইটাতে যদি আপনারা যুক্ত হইতে চান, তাহলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। A to Z কখন কি হবে না হবে, কোন স্টকে থাকবো, কোন স্টকে থাকবো না, কখন একদম পোর্টফোলিও ফাঁকা করবো এবং পোর্টফোলিওর মধ্যে কখন হোল্ড করবো, যে এই মুহূর্তে আমরা একদম নির্বাচনের আগে থেকে সবাই হোল্ড করতেছি। দেখেন ইনডেক্স কিন্তু আমার পজিটিভ, এবং কোন সময়টাতে টোটাল পোর্টফোলিও ফাঁকা করবো সেই বিষয়াদি নিয়ে আমি ওই জায়গাগুলোতে সাজেশন দেই, এবং কোন স্টকটা মোমেন্টামে যেতে পারে, কোন স্টকটা থেকে আমরা প্রফিট বুক করব, A to Z ওইখানে আলোচনা করা হয় এবং দিক নির্দেশনা দেওয়া হয়। আপনারা যদি চান তাহলে যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা একটু নক করবেন, আমি সেই গ্রুপে আপনাদেরকে যুক্ত করাই নিব। ওকে, পরবর্তীতে চলেন যাই। পরেরটা হচ্ছে মুন্নু সিরামিক। যদিও আগামী রবিবার মুন্নু সিরামিক পাবেন কিনা, কারণ মুন্নু গ্রুপ হচ্ছে বিএনপি পন্থী শেয়ার, আপনারা অলরেডি অনেকেই জানেন। যদি আপনারা পান তাহলে আপনাদের জন্য সোনাই সোহাগা। যাই হোক, এই মুন্নু সিরামিক এই জায়গাটাতে বেশ কিছুদিন ধরে একটা জায়গায় একটা রেঞ্জে কিন্তু ঘোরাফেরা করতেছে। তো এই লাস্ট যেই দিন এই স্টকটা ভলিউম করলো, এই যে এখানে দেখেন ভলিউম করছে এবং লাস্ট একটু উপরে ওঠার পরে আবার একটু নিচে আসছে, এইগুলা হয়, এগুলা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। এই স্টকটা বেশ ভালো পজিশনে আছে, যদিও স্টকটা এই যে ৭৮ টাকার ঘরে নিতে পারলে বেশ ভালো হতো, তারপরেও এখন ৮৩ টাকার ঘরে স্টকটা আহামরি বাড়ে নাই। আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, তবে স্টকটা অবশ্যই স্টপ লস, যদিও বিএনপি পন্থী শেয়ার হোক, যে পন্থী শেয়ার হোক, ভাই স্টপ লসের উপর কোনো জিনিস নাই। আপনারা স্টপ লস ধরে ধরে মেনটেন করে করে আগাবেন। স্টপ লস ম্যান্ডেটরি মাস্ট। এই স্টপ লস আমরা ঠিক মতো নেই না দেখে, আমরা বেশি আবেগী হয়ে যাই দেখে আমাদের পোর্টফোলিওটা বেশি পরিমাণ লসের শিকার হয়। সো স্টকটার স্টপ লস হচ্ছে ৮০ টাকার নিচে যদি স্টকটা ক্লোজ দিয়ে দেয়, এই স্টকটা থেকে বের হয়ে যেতে হবে। টার্গেট কত দূর পর্যন্ত রাখতে পারেন? আপনারা চাইলে ৯০ টাকা, ৯০ টাকাটা বেশিই যাবে আমি জানি। ১০০ টাকা আপনারা টার্গেট আপাতত রাখতে পারেন। এবং স্টকটা দেখেন এই যে এই জায়গাগুলোতে অ্যাকুমুলেশন প্রসেস হয়েছে, এবং এই যে আইডিএম প্রসেসটা এটা ক্লিয়ার করছে। ২ টা আইডিএম দিয়েই ক্লিয়ার করছে। হ্যাঁ, আইডিএম একটা হইতে পারে, ২ টাও হইতে পারে। সেটা ভিন্ন জিনিস। সেটা আমার কোর্সের মধ্যে আমি শিখাই যে কোন স্টকটা একটা আইডিএম হবে, কোন স্টকটা ২ টা আইডিএম হবে। বাট এখানে আমি যেহেতু আলাপ করতেছি আপনাদের সাথে, ইন ডেপথ আমি বললাম না, জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম এই জায়গাটাতে আইডিএম হয়ে গেছে। সো আপনারা আপনাদের মতো করে স্টকটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমি আমার ওয়াচ লিস্ট থেকে এই ৩ টা স্টক আপনাদের শেয়ার করলাম। যেহেতু এটা বিএনপিপন্থী শেয়ার এবং যে ভদ্রলোকের কোম্পানি তিনি এবার নির্বাচিত হয়েছেন, তো এই স্টক মানে মুন্নু গ্রুপের একটা ভালো উত্থান আমরা দেখব। যদি পান তাহলে আপনাদের জন্য ভালো, আর যদি না পান তাহলে আর দৌড়াদৌড়ি করার দরকার নাই। যদি দেখেন যে সকালবেলায় হল্ট হয়ে গেছে, এগুলো নিয়ে দৌড়াদৌড়ির দরকার নেই। ওই যে বাকি যে ২ টা অপশন আছে সেই ২ টার দিকে নজর দেন। আর যাদের হাতে আছে তারা একটু হোল্ড করেন। অনেকেরই মুন্নু সিরামিক কেনা আছে, যাদের হাতে কেনা আছে তারা একটু দেখেন এবং এইখান থেকে প্রফিট পাবেন। ভিডিও আর বড় করব না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তবে আপনাদের জন্য মেসেজ, আপনারা এই মুহূর্তে একটু মাথা ঠান্ডা করে স্টকগুলো একটু হোল্ড করেন। যদি আপনি নিজে কোনো সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে আমাদের সহযোগিতাও নিতে পারেন। ওই যে ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওই হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে পার্সোনালি গাইড করতে পারি। আমার একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনাদেরকে রেখে আমি ইন ডেপথ এ আপনাদের সাথে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।